হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ফিজিক্স ওয়ানের হচ্ছে মেগা ক্লাসে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছে সবাই কাইন্ডলি একটু ফ্রেন্ডকে মেনশন করবা এবং হচ্ছে লাইভটাকে একটু বেশি থেকে বেশি শেয়ার করবা এবং আমাকে কনফার্ম করবা যে কথাটুকু শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ওকে, আজকে যেহেতু আগামীকালকে তোমাদের পরীক্ষা, যারা মূলত হচ্ছে এভারেজে ফার্স্ট সেমিস্টারে যারা আছো তাদের কিন্তু এই ফিজিক্স ওয়ান সাবজেক্ট সবারই কম বেশি আছে এবং হচ্ছে সেকেন্ড সেমিস্টারে সিভিল টেকনোলজি এবং হচ্ছে আর্কিটেকচার টেকনোলজি, এই দুইটা টেকনোলজির হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আছে এবং যারা বিগত সেকেন্ড সেমিস্টারে আছো তোমাদের রেফার আছে ফিজিক্স ওয়ানে, তারাও কিন্তু এই ক্লাসে জয়েন হতে পারে। ওকে, তো সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা এবং কনফার্ম করবা যে আমার কথাটুকু শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। দেখো আজকের ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট থাকবে, এত প্রমিনেন্ট ইম্পর্টেন্ট থাকবে যে আমি যতগুলো আমি বলছি যে আমাদের দেখো যে আমি টাইটেলে বলছি যে 7টা রচনামূলক করলে 5টা কমন পাওয়া যায়, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো আমরা মূলত আজকে অতি সংক্ষিপ্ত সম্পর্কে বলবো না, কারণ অতি সংক্ষিপ্ত কোথা থেকে কোশ্চিন করে সেটা আসলে বলা টাফ। যে আমার যে ফুল সাজেশন আছে সেখান থেকে পড়তে হবে এবং সংক্ষিপ্তটা এবং রচনামূলকটা এই দুইটা পার্ট আমি মূলত বলবো। এই দুইটা পার্ট বলে আমরা এই প্রত্যেকটা কোশ্চিনের সলিউশন গুলো করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসটা প্রায় অনেকক্ষণই চলবে ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবা। ঠিক আছে, ফ্রেন্ড যারা আছে একটু কাইন্ডলি মেনশন করবা এবং লাইভটাকে সবাই বেশি থেকে বেশি শেয়ার করে দিবা। ঠিক আছে, আমরা শুধু একটু, যেহেতু আমাদের একটা লং ক্লাস হবে প্রায় 3 ঘন্টার মতো, ঠিক আছে, তোমরা হ্যাঁ প্রিপারেশনটা প্রায় 3 ঘন্টা থাকতে হবে, কারণ আমাদের লং ক্লাস হবে। তোমরা কাইন্ডলি একটু সবাই ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করিও এবং হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, আমি শুধুমাত্র আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিব। ওকে, ঠিক আছে। যে যেখান থেকে আসো একটু তাড়াতাড়ি দ্রুত জয়েন হবা এবং হচ্ছে একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো। ঠিক আছে, যে গ্রুপগুলো আছে সেইগুলোতে একটু শেয়ার দিয়ে দিন, নাহলে বাচ্চা কাচ্চা বুঝতে পারবে না যে ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, আমাদের হচ্ছে যে বিষয়গুলো থাকবে, আমরা মূলত আগে সংক্ষিপ্ত পার্টটা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সংক্ষিপ্ত পার্টটা নিয়ে আলোচনা করবো বলতে প্রত্যেকটা কোশ্চেনগুলো আমি বলবো যে এই কোশ্চেনগুলো পড়লে হয়ে যাবে, তারপর আমরা দেন রচনামূলক কোশ্চেনগুলো করবো। মূলত আগে রচনামূলক প্রশ্নগুলো আমরা আগে পড়বো, পড়ার পর ক্লাস শেষের দিকে আমি সংক্ষিপ্ত পার্টগুলো বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু লাইভটাতে জয়েন হইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে একটু সবার রিকোয়েস্টে মানে তোমরা হচ্ছে একটু হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো এবং হচ্ছে শেয়ার করে দাও। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে আজকে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা মূলত আগে রচনামূলক কোশ্চেনগুলো পড়বো আজকে। হ্যাঁ, রচনামূলক প্রশ্ন পড়ার পর তারপর আমি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কি আসতে পারে সেগুলো পড়বো এবং সংক্ষিপ্ততে যে প্রমাণগুলো লাগবে, মূলত প্রতিপাদনগুলো আসে, একটা দুইটা ম্যাথ আসে, আমি ম্যাথগুলো করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি সবাই লাইভে জয়েন হয়ে গেছে। দেখো মানে আমি তোমাকে এই কথাটা একদম কনফার্ম করতে পারি, কালকে পরীক্ষা দিয়ে এসে তোমরা এই কথা বলবা যে আজকের ক্লাস থেকে তুমি 100% পাস নিশ্চিত থাকবে।
মানে তুমি যদি আজকে আমার ক্লাসটা দেখো, তোমাকে কোনো পড়াশোনাই করতে হবে না, খালি ক্লাসটা শেষ পর্যন্ত দেখে তুমি হচ্ছে এই যে বিষয়গুলো পড়াচ্ছি সেই বিষয়গুলো যদি হচ্ছে মনে রাখতে পারো এবং আয়ত্ত করতে পারো, তাহলে আজকের ক্লাস থেকে তুমি শেষ পর্যন্ত যদি থাকতে পারো, তাহলে তুমি 100% কালকে পাস নিশ্চিত করতে পারবে। দেখো আমার বিগত বিগত সেমিস্টারে যারা ক্লাস করছে তারা কিন্তু এই রিভিউটা আমাকে দিচ্ছে যে ভাইয়া আপনার একটা ক্লাসটা করেই কিন্তু আমরা মূলত পাস করছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করি অনেকজনই জয়েন হয়ে গেছে। আমরা প্রথমত ডিরেক্ট হচ্ছে রচনামূলক পড়বো। রচনামূলক আমরা 10টার মতো পড়বো সর্বোচ্চ, 10টা থেকে আমরা এভারেজে 5টা 100 কমন পাবো, ঠিক আছে। আমি 7টা যেহেতু দিয়েছি একটু বেশি পড়াবো। আমরা 10টা কোশ্চিন পড়াবো রচনামূলক, 10টার মধ্যে আমরা 5টা কমন পাবো ইনশাল্লাহ। এই 10টা প্রশ্ন কি কি হবে, এবং দেখো আমি তোমরা যারা আজকের ক্লাসটা করবা আমার, ঠিক আছে, আজকের ক্লাসটা যারা যারা করবা, ক্লাস হচ্ছে যারা যারা করবা জয়েন হবা, আজকের ক্লাসে যারা যারা জয়েন হবা 100% পাস নিশ্চিত, এটা নিয়ে কোনো কোনো হচ্ছে সন্দেহ হবে না। তুমি যদি আজকের ক্লাসটা আমার করো 100 পাস করবা, কারণ পাস আমাদের 36 মার্কে, ঠিক আছে। পাস মূলত আমাদের থাকে 36 মার্কে। তুমি যদি আজকের ক্লাসটা করো তুমি এভারেজে 100 বার কমন পেয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ হবে না, ঠিক আছে। তাহলে আমরা মূলত যে যে মানে রচনামূলক গুলো করবো, দেখো অনেকে কিন্তু এগুলো পড়ে আসছো, কারণ কালকে পরীক্ষা, তুমি যদি না পড়ো তা হয় অবশ্যই পড়ে আসো, কিন্তু তুমি কোন কোশ্চিনটা পড়াচ্ছি তোমার যদি ল্যাগিং থাকে তাহলে তুমি সেটা দেখতে পারো। আর যারা এভারেজে পড়ছো তারা দেখা দরকার নেই, যারা পাস দিয়ে টেনশন আছে তারাই মূলত ক্লাসগুলো দেখবা, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা হচ্ছে যারা যারা আসো ভাইয়া একটু হচ্ছে এক একজনকে একটু হচ্ছে মেনশন করো এবং হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কোশ্চিনটা যেটা পড়বো, আমরা মূলত আগে রচনামূলক পাঠটা আলোচনা করবো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চিন এখানে লিখে দেওয়া তো আর লেখা সম্ভব না, আমরা একটা করে প্রশ্ন পড়বো আর একটা করে প্রশ্ন হচ্ছে সমাধান করবো। তাহলে ফার্স্ট কোশ্চিন, তাহলে আমরা প্রথমত রচনামূলক গুলো পড়বো, ঠিক আছে। প্রথমে পড়বো হচ্ছে রচনামূলক, ওকে। 1 নম্বর রচনামূলক, নাম্বার 1 নম্বর রচনামূলকটা কি বলতেছে, ঠিক আছে। বলতেছে ভেক্টরের সামন সূত্রটি হচ্ছে লেখো এবং হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে। তাহলে 1 নম্বর রচনামূলক যে কোশ্চিনটা বলবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ভেক্টরের সামুদ্রিক সূত্রটি লেখো এবং হচ্ছে প্রমাণ করো। আমরা 1 নম্বর কোশ্চিনটা দেখবো, ঠিক আছে। মূলত ফিজিক্স 1টা আমাদের সূত্রের প্রতিপাদন গুলাই আসে। ভেক্টরের হচ্ছে সূত্রটি লেখো, ভেক্টরের হচ্ছে সূত্রটি লেখো এবং হচ্ছে প্রতিপাদন করো, লেখো এবং হচ্ছে প্রমাণ করো। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রশ্ন। 1 নম্বর কোশ্চিনটা যে ভেক্টরের সূত্রটি লেখো এবং হচ্ছে প্রতিপাদন করো, কথা বুঝো যে এই প্রশ্নটা তোমরা দেখবা যে আমি প্রশ্নটা লিখলাম না, এটা মেবি দ্বিতীয় চ্যাপ্টারে প্রশ্ন। এই দ্বিতীয় চ্যাপ্টারে দেখবা এর মতো করে এভারেস্ট্রি অথবা কোশ্চিন দেওয়া আছে, দেখাবো ওরা বলতে পারে যে আমাকে এটা অন্যভাবে প্রমাণ করতে, যেমন ডাইরেক্ট প্রমাণটা বলতে পারে, যে প্রমাণটা যেমন বলতে পারে যে প্রমাণ করো, যে মানে বলবো যে ভেক্টরের সূত্রটি লেখো এবং লব্ধিরও মান দিক নির্ণয় করো। এমন বলতে পারে যে প্রমাণ করো যে আর ইজিক্যাল টু রুট ওভার হচ্ছে পি স্কয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস হচ্ছে কিউ স্কয়ার, অথবা বলতে পারে টেন ইনভার্স হচ্ছে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, কথা বুঝছো। মানে প্রশ্নটা বিভিন্ন ভাবে বলতে পারে। এখন তোমাকে কি করতে হবে, আমি যে প্রশ্নটা বললাম এই প্রশ্ন তোমার বইয়ের সাথে একটু দেখতে হবে যে ভাই অথবা কোশ্চেনগুলো কেমন হতে পারে, কিন্তু ভাই প্রশ্ন কিন্তু একটাই, ওই সামুদ্রিক সূত্রে লেখো এবং হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ছোট্টবেলা থেকে পড়ে আসছি সামুদ্রিকটা কি জিনিস, ঠিক আছে। সামুদ্রিকটা কি জিনিস আমরা এটা যদি একটু প্রতিপাদনটা তোমাদের দেখাই, তাহলে ছোট্টবেলা থেকে আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসি, সে ছোট্টবেলা থেকে, ঠিক আছে, ছোট্টবেলা থেকে একদম ছোটবেলা থেকে পড়ি। ঠিক আছে, আমাদের একটু ওকে। দেখো আমরা হচ্ছে সেই ছোট্টবেলা থেকে পড়ে আছি সামুদ্রিকটা হচ্ছে কি কেমন বা কেমন হতে পারে। দেখো সামুদ্রিকটা যদি দেখি, আমরা জানি যে সামুদ্রিকে একটার বাহু উপরটার বাহুর সাথে সমান এবং কি হয় সমান্তরাল হয়, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমরা সামুদ্রিক আঁকা, যেহেতু সামুদ্রিক কথা বলছে তার এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা হচ্ছে বি, এটাকে ধরলাম আমরা হচ্ছে সি এবং এটাকে ধরলাম হচ্ছে ডি, ঠিক আছে, নামকরণ করলাম। এখন বলতেছে যে সামুদ্রিকের সূত্রটি লেখো এবং হচ্ছে প্রমাণ করো। দেখো সামুদ্রিক এখানে দুটো কর্ণ দেওয়া আছে, তাহলে আমি এটা কর্ণ দিলাম একটা, এটা হচ্ছে এ কর্ণ,
ঠিক আছে। তাহলে এখন বলতেছে ওরা যে সামুদ্রিক সূত্রটি লেখো এবং প্রমাণ করো, অথবা বলতে পারে যে সামুদ্রিক সূত্রটি লেখো এবং হচ্ছে প্রতিপাদন করো। তাহলে প্রতিপাদন করতে হবে এবং লিখতে হবে। তাহলে সামুদ্রিক সূত্র কাকে বলে? কোন সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটি ভেক্টর নির্দেশ করে, ভেক্টরের ছেদবিন্দু দিয়ে গমনকারী সামুদ্রিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। ঠিক আছে, এটা কিন্তু সামুদ্রিক সূত্র। তাহলে আমি যদি একটু সামুদ্রিক সূত্রটা লিখে দিই, কোন সামুদ্রিকের, আমরা সুন্দর করে লিখি, হ্যাঁ এটা থেকে প্রশ্ন ছিল, তাহলে এটা সমাধানটা করতেছি। কোন সামুদ্রিকের, কোন হচ্ছে সামুদ্রিকের, কোন সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোন সামুদ্রিকের সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর নির্দেশ করলে, দুইটি ভেক্টর হচ্ছে নির্দেশ করলে, আমি যেভাবে করতেছি সেইভাবে করলে হবে। নির্দেশ করলে ভেক্টর দ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী ভেক্টর হচ্ছে দ্বয়ের ছেদ হচ্ছে বিন্দু দিয়ে গমনকারী, ভেক্টর দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সামুদ্রিকের কর্ণ, কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করে। দিক হচ্ছে নির্দেশ করে। কথা বুঝছো? ঠিক আছে, আমরা তো বলতেছি যে সামুদ্রিকের সূত্রটি লেখো এবং প্রমাণ করো। তাহলে সামুদ্রিকের সূত্রটা যেটা লিখলাম একটু লক্ষ্য করে দেখো যে ভাইয়া, ঠিক আছে, এখন দেখো যে ফিজিক্স, মানে একজন বলতেছে ফিজিক্সটাকে পাস কর তারপর বেসিলিটি। দেখো আগে ফিজিক্স, বেসিলিটিতে দেরিতে পরীক্ষা আছে। কোন সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর নির্দেশ করলে ভেক্টর দ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী সামুদ্রিকের কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করে। ঠিক আছে, তাহলে একটা সামুদ্রিকের সূত্রটি লেখো এবং প্রমাণ করো। এটা হচ্ছে একটা সামুদ্রিকের সূত্র ছিল। এখন যদি প্রমাণ করতে কি বলতেছে জানো? প্রমাণ বলতেছে দেখো কোন সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা, আমরা কিন্তু সামুদ্রিকে দুইটা বাহু জানি, কারণ এইটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, আর এই বাহুটা কিন্তু মূলত সমান সমান এবং সমান্তরাল। তাহলে এটা একটা বাহু যেমন সমান, এইটা বাহু যেমন সমান, এটা বাহু সমান। এই জন্য বলতেছে যে একটি হচ্ছে সামুদ্রিক দুটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর নির্দেশ করলে, তাহলে এই দুইটা বাহু দ্বারা কয়টা ভেক্টর নির্দেশ করতেছে? দুইটা ভেক্টর নির্দেশ করতেছে। তারপর বলতেছে যে ভেক্টর দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী, এই ভেক্টর দ্বয় ছেদ বিন্দু দিয়ে, মানে এই বিন্দু থেকে এই বিন্দু ছেদ করতেছে গমনকারী সামুদ্রিকের কর্ণটা, যে কর্ণটা আছে, মানে এই কর্ণটা হচ্ছে লব্ধির কি নির্ণয় করবে? মান ও দিক নির্ণয় করবে। তাহলে আমাকে এইভাবে কোশ্চেনটা বলতে পারতো সামুদ্রিক সূত্রে লেখো এবং লব্ধির মান এবং দিক নির্দেশ করো। তাহলে লব্ধির মান এবং দিক নির্দেশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরবো যে ভাইয়া এই বি সমান সমান হচ্ছে এটা একটা পি ভেক্টর, আমরা একটু নামকরণ করে নিই, এবং সিডি ভেক্টর যেহেতু এটা সমান এটা, তাহলে এটা হবে পি ভেক্টর। তাহলে এইটা সমান যদি আমরা কিউ ভেক্টর ধরি, তাহলে আমরা এখানকার বিডি সমান সমান কি হবে? কি ভেক্টরে হবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা যদি চিন্তা করি এ বি ডি, এটা একটু চিন্তা করি, এটা কি সমলগ্ন ত্রিভুজ? কখনই না, কারণ তিনটা বাহুই অসমান। তিনটা বাহু যদি অসমান হয় তাহলে সেটাকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলি, কিন্তু আসলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। তাহলে আমাকে যখন আমি সমকোণী, এইটাকে যখন এ এবং ডির যদি আমাকে মানটা বের করতে হয়, বলতেছে যে এর কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করে। মূলত কর্ণর মানটা কিন্তু নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, কর্ণ ইজিক্যাল টু কত এবং থিটা ইজিক্যাল টু কত, লব্ধির মান বলতে হচ্ছে আর ইজিক্যাল টু কত এবং থিটা ইজিক্যাল টু কত, সেটা বের করতে বলতেছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, তাহলে এইটা যদি আমরা একটু কি করতে পারি, এটাকে যদি আমরা কোনোভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতে পারি তাহলে কিন্তু কাজ করতে পারবো। তাহলে এখন কি করতে হবে জানো? এই বি থেকে হচ্ছে আমাকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে। মানে এখানকার আমরা বি থেকে এখানে ডি যেহেতু দিচ্ছি ই পর্যন্ত বর্ধিত করলাম, তারপর এই যে ডি এবং ইটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এ ই ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে
তাহলে আমি দেখো দেখো তো আমার কর্ডের মানটা দরকার, তাহলে আমার লম্বের মান দরকার হবে লাগবে আর ভূমির মান লাগবে। দেখো আমি ভূমির মান এ বিটা ধরলাম পি, বি এর মান জানি জানি না, এখানকার ডি এর মান জানি জানি না। তাহলে আমরা কোনোভাবে বি এবং ডি এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই কর্ণর মানটা পেয়ে যাবো। তাহলে কর্ণটাকে আমরা কি ধরবো? কর্ণটাকে ধরবো আর ভেক্টর। ঠিক আছে, তাহলে কর্ণটাকে ধরলাম হচ্ছে আর ভেক্টর। তাহলে আমার উদ্দেশ্য আর ভেক্টরের মানটা বের করা, কথাটা বুঝলো? ঠিক আছে, তাহলে উদ্দেশ্য হচ্ছে আমার কি? আর ভেক্টরের মানটা বের করা। তাহলে আর ভেক্টরের মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু না। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা যেটা যেটা এই চিত্রের মধ্যে যা যা করছি সেটা কিন্তু আমরা মূলত লিখবো। হ্যাঁ, প্রথমে লিখবো বিষয় নির্বাচন বা মনে করি। তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে যে মনে করি, মনে হচ্ছে করি। ওকে, মনে করি এ বি সি ডি একটি হচ্ছে সামুদ্রিক, এ বি সি ডি একটি হচ্ছে সামুদ্রিক, একটি হচ্ছে মনে করি এবিসিডি একটি সামুদ্রিক যার এ বি ও হচ্ছে এ বি এবং হচ্ছে সিডি, সিডি ইজ ইকাল টু পি ভেক্টর, এবং সি এ ও হচ্ছে বিডি ইজ ইকাল টু হচ্ছে কি ভেক্টর। এ বি এবং হচ্ছে সিডি ইজ ইকাল টু পি ভেক্টর, এবং সি এবং বিডি ইজ ইকাল টু হচ্ছে কি হচ্ছে কি ভেক্টর, এবং হচ্ছে সর্বশেষ এবং হচ্ছে এ বি এডি ইজ ইকাল টু হচ্ছে আমার কি বলতো? আর ভেক্টর। ওকে, তাহলে এইগুলাই কিন্তু আমরা মূলত হচ্ছে ওই চিত্রের মধ্যে আঁকাইছি, তাহলে সেটাই কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিইডি এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সেই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমার লম্বের মান লাগবে, ভূমির মান লাগবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটু কোণ হিসেবে কাজটা করে নেব। তাহলে এখন প্রথমে আমরা লিখবো এতএব হচ্ছে ত্রিভুজ হচ্ছে বিইডি হতে পায়। ঠিক আছে, বিইডি হতে পায়, হতে হচ্ছে পাই। ওকে, তাহলে বিডি ওই হতে যদি আমরা পাই, একটু দেখো তো, আমরা এরকম একটা সূত্র জানি কোণের ক্ষেত্রে। দেখো আমরা এখানে কোণের মানটা জানি, এখানে কিসের মান জানি? কোণের মানটা জানি। কোণের মানটা যদি জানি ভাই, এখানে কোণের মানটা যদি থিটা ধরি, তাহলে কোণের মানটা যদি জানি তাহলে হচ্ছে আমরা এই দুইটা মানই অজানা, এখানে কোণের মান জানি আর একটা মান জানি। তাহলে আমরা কোণের ক্ষেত্রে একটা হচ্ছে ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজের সূত্র আছে। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে ভাইয়া cos থিটা ইজ ইকুয়াল টু, cos থিটা ইজ ইকুয়াল টু কি? কবরে ভূত অনেক ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে ভূমিতে কি আছে বলো তো? ভূমিতে আছে হচ্ছে বি, এবং অতিভুজে কত আছে? যে ভাইয়া বিডি আছে। ওকে, তাহলে আমার মূলত কার মান দরকার? ভূমির মান দরকার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে ভাইয়া বি ইজ ইকাল টু বিডি কস থিটা। ওকে, বিডি হচ্ছে কস থিটা, যদি আর গুণ করি এতএব দেখো বিই বিডি ইজ ইকাল টু কি লেখা যাবে? যে ভাইয়া বিডি ইজ ইকাল টু লেখা যাবে কিউ। তাহলে আমরা এটা পাচ্ছি কত? কিউ হচ্ছে কস থিটা। ওকে, তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে কিউ কস থিটা। তাহলে বিডির মানটা পাইলাম। দেখো আমরা হচ্ছে এখানকার কি পাইলাম? বি এর মানটা যেটা আছে সে মানটা পাইলাম। এখন আমার দরকার ডি এর মানটা। তাহলে ডি এর মান করতে আমাকে কোণের ক্ষেত্রে আবারই সমকোণী ত্রিভুজের আরেকটি সূত্র আছে, সেটা sin থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণ অনেক লম্ব বাই হচ্ছে অতিভুজ লেখা যায়। তাহলে আমরা cos নিলাম একবার, একবার নিব কি? sin। খুবই সহজ একটা ব্যাপার, একবার cos নিব, একবার হচ্ছে আমরা কি নিব? sin নিব। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা পরবর্তীতে যদি এখানে একটু দেখাই তাহলে আবার হচ্ছে আবার লিখবো, যেভাবে লিখবো যে আবার। ঠিক আছে, যে আবার ত্রিভুজ বিইডি হতে পায়। ঠিক আছে, ত্রিভুজ বিইডি হতে পায়। ওকে, তো বিইডি হতে পায়, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারবো? যে ভাইয়া কোণের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, sin থিটা ইজ সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ। লম্বতে কি আছে দেখো তো? লম্বতে আছে ভাইয়া ডি, এবং অতিভুজে কত আছে? বিডি আছে। ওকে, আমার দরকার হচ্ছে কার মান? যে ভাইয়া ডি এর মান দরকার। তাহলে ডি ইজ ইকুয়াল টু বিডি মানে কি রে ভাই? কিউ। আর sin থিটা এদিকে কি হবে? গুণ হয়ে যাবে sin থিটা। তাহলে এটা পাইলাম আমরা হচ্ছে কিউ cos থিটা, এটা পাইলাম আমরা কিউ sin থিটা। খুবই সহজ একটা ব্যাপার, তাই না? তাহলে দেখো তো এ ডি এটা কিন্তু পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমরা বানাই দিয়েছিলাম। তাহলে পুরোটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা এইটা বাহুরও মান জানি, এটারও মান জানি, এটারও মান জানি, আমার মূলত এই লব্ধির মানটা দরকার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে কিন্তু সমাধানটা হয়ে যাবে। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো, তাহলে এরকম হচ্ছে আপনার কাজটাতে। এখন আমরা কি করব? পুরোটাতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ এ ই ডি তে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। সূত্র হচ্ছে প্রয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের সূত্র কি? যে ভাই অতিভুজ, অতিভুজ বলতে এখানে কি আছে ভাইয়া? এডি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে কি আছে? লম্ব বলতে ভাইয়া ডি, ডি এর উপর হচ্ছে কি? স্কয়ার, প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ভূমিতে কিন্তু দুইটা আছে, একটা এ বি প্লাস হচ্ছে কি? বি। ঠিক আছে,
পুরাটার উপরে কি হচ্ছে স্কয়ার। ঠিক আছে, আমরা পিথাগোরাসের এ ই ডি পুরাটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের মানটা কত দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে আর আর স্কয়ার। ডি এর মান আমরা কত বের করছি যে ভাইয়া ডি দেখো তো বের করছি, কিউ হচ্ছে সাইন থিটা ডিবি, তাহলে হচ্ছে কিউ সাইন থিটা, তাহলে কিউ স্কয়ার তারপর হচ্ছে কি সাইন স্কয়ার তারপর হচ্ছে কি থিটা, কারণ থিটার উপর তো স্কয়ার হয় না। এবং এবি এর মানটা কত বের করছি দেখো তো, এবি মানে পি দেওয়া আছে। ঠিক আছে ভাই, এবি মানে কি দেওয়া আছে, পি দেওয়া আছে, পি প্লাস বি এর মান কত বের করছি, বি দেখো এই যে কিউ হচ্ছে cos থিটা, তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি এখানে, কিউ হচ্ছে cos হচ্ছে থিটা, এটার উপরে দেখি হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে নিচে কি দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে, আমরা একটু সাইডের বাকিটা দেখবো। দেখো এখান থেকে আমরা সাইডে বাকি কাজটা দেখবো, যেহেতু বড় একটা প্রমাণ। এখানে এই পাশে হচ্ছে ভাইয়া, এই পাশে হচ্ছে আমার আর স্কয়ারটা থাকতেছে। ওকে, এখানে আছে আমার কি কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হবে কি এ স্কয়ার প্লাস 2ab, এ বলতে কি আছে পি, বি বলতে কি আছে কিউ হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে বি স্কয়ার, মানে কিউ এর উপর স্কয়ার cos স্কয়ার তারপর কত থিটা। ঠিক আছে, এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি দেখো, এখানে আমি আর স্কয়ারটা রাখলাম এই পাশে, তারপর এখানে আমি কি করতে পারি যে ভাইয়া পি স্কয়ারটাকে সামনে নিলাম, পি স্কয়ারটাকে সামনে নিলাম প্লাস 2pq cos থিটাটাকে সামনে নিলাম, এই দুইটাকে একসাথে আমরা নিই। এখানে আছে আমার কি কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এখানে আছে আমার কিউ স্কয়ার cos স্কয়ার থিটা, জায়গা কম তো এই জন্য ছোট করে লিখতেছে। ওকে, তারপর দেখো আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p কিউ হচ্ছে cos থিটা, তারপর এইখানে কিউ আছে এখানে কি আছে, দুইটা থেকে আমরা একটা কিউ কমন নিতে পারি, কিউ স্কয়ার যদি কমন নিতে তাহলে এখানে কি থাকবে ভাইয়া সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। আমরা কিন্তু ম্যাথের একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। দেখো তো 8টা যদি এদিকে রাখি তাহলে স্কয়ারটা এদিকে গেলে কি হবে রুট হয়ে যাবে, তাহলে এখানে থাকবে পি স্কয়ার প্লাস হচ্ছে 2pq হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে কত পাচ্ছি, কারণ এটা মানে 1 মানে এখানে কত পাচ্ছি কিউ স্কয়ার। এটা কিন্তু লব্ধির হচ্ছে মান। ঠিক আছে, লব্ধির মান কিন্তু নির্ণয় হয়ে গেছে, ওরা মূলত চাচ্ছিল লব্ধির মান নির্ণয় করতে, এই মনে হচ্ছে লব্ধির কি নির্ণয় করতে, দিক নির্ণয় করতে। তাহলে লব্ধির মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস হচ্ছে কিউ স্কয়ার, এটা হচ্ছে লব্ধির মান। বুঝছো, এখন আমাকে লব্ধির কি নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে লব্ধির এটা লব্ধির হচ্ছে মান নির্ণয় করলাম, এখন হচ্ছে লব্ধির কি নির্ণয় করতে হবে, দিক নির্ণয় করতে হবে। কোন ত্রিভুজের ক্ষেত্রে, এই পুরা সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আবার লিখবো আমরা ত্রিভুজ হচ্ছে এ ই ডি হতে পাই, ডি হতে পাই। ঠিক আছে, আমাদের কিন্তু লব্ধির দিক নির্ণয় করার একটা সূত্র আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু প্যারা লম্বা ভূত, লম্ব ভাই হচ্ছে ভূমি, লম্ব বলতে কি বোঝাচ্ছে ডিই বোঝাচ্ছে, তাই না? তাহলে লম্ব বলতে হচ্ছে ভাইয়া ডিই, তারপর ভূমি বলতে এখানে দুইটা জিনিস আছে, একটা এ বি একটা হচ্ছে বি, তাহলে আমরা এ বি প্লাস হচ্ছে কি লিখতে পারি বি লিখতে পারি। এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে। থিটা যেহেতু দিক যাচ্ছে তাহলে থিটা টেনটা এদিকে গেলে কি হবে ইনভার্স হবে, ডি ইজ ইকুয়াল টু আমরা বের করছিলাম যে কিউ হচ্ছে সাইন থিটা, কিউ হচ্ছে সাইন হচ্ছে থিটা, এবং ডিভাইডেড বাই দেখো এ বি মানে কি, এ বি মানে হচ্ছে ভাই পি ফ্যাক্টর মানে পি প্লাস তারপর বি মানে কি ভাই, বি মানে হচ্ছে কিউ হচ্ছে cos থিটা, কি হচ্ছে cos থিটা। এটাই কিন্তু প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, যে ওরা বলতেছে যে সামুদ্রিকের লব্ধির মান এবং দিক নির্ণয় করো, তাহলে সামুদ্রিক লব্ধির হচ্ছে লব্ধির মান হচ্ছে এইটা আর লব্ধির দিক হচ্ছে এটা। ঠিক আছে, যারা লাইভের মধ্যে আছো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আল্লাহ করুক যে আল্লাহ মানে এমন হতে পারে যে আগামীকাল ফার্স্ট কোশ্চেন যে তোমার এটাই চোখে পড়ছে যে সামুদ্রিক সূত্রটি লেখো এবং হচ্ছে প্রমাণ করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমাদের ফিজিক্স ওয়ানের জন্য সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রতিবেদন ছিল। দেখো প্রতিবেদনটা খুবই সস্তা, আমি একটা কথার মধ্যে বা একটা সমীকরণের মধ্যে আমি সুন্দর করে ব্যাপারটাকে ব্যাখ্যা বোঝাচ্ছিলাম। ঠিক আছে, তো যারা যারা লাইভে আছো সবাই একটু কষ্ট করে বলো যে তোমরা বুঝছো কিনা, যদি বুঝে থাকো। এবং বিশেষ করে আমি তোমাদেরকে বলবো যাদের রেফার আছে, যে সেকেন্ড সেমিস্টারে আছো, আগামীকালকে তোমাদের ফিজিক্স ওয়ান পরীক্ষা রেফার আছে, আজকের ক্লাসটা তুমি করতে পারো, আজকে করলে কিন্তু তুমি 100 পাস করবা শিওর। ঠিক আছে, একটু কমেন্ট করো যে ব্যাপারটা বুঝছো কিনা। হ্যাঁ, যদি বুঝো আমরা ক্লাসটা কিন্তু অনেকক্ষণ নিবো, প্রায় 3 ঘন্টার মতো ক্লাস নিবো। ঠিক আছে, 6টা থেকে 7টা 8টা 9টা, আমরা এইভাবে 9টা 9:30 পর্যন্ত ক্লাস নিবো। এই জন্য আমি ক্লাসটার আয়োজন কিন্তু 6টার দিকেই করছি। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, তোমরা একটু কমেন্ট করো, যারা যারা ক্লাস দেখতেছো একটু কমেন্ট করো তোমরা বুঝছো কিনা। তোমাদের বুঝা তোমরা বুঝলেই কিন্তু আমরা পরবর্তীতে যাবো ইনশাল্লাহ।
একটু কমেন্ট করো, যারা যারা দেখতেছো একটু কমেন্ট করো যে তোমরা বুঝছো কিনা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবা। আচ্ছা ভাইয়া, লাইটের জন্য চিত্রটা বোঝা যাচ্ছে না, ঠিক রে। ঠিক আছে, ওখানে আর চিত্রটা দিবনি, ঠিক আছে, পরবর্তী চিত্রগুলো একটু সাইডে দিবনি। ওকে, আর সামুদ্রিকের চিত্রটা আসলে জানার কথা তো আমাদের। ওকে, একটু যারা যারা আছো একটু কমেন্ট করো, বুঝছো কিনা। হ্যাঁ ভাইয়া বুঝছি। আজিজুল ইসলাম, আর যারা যারা আছো সবাই একটু কমেন্ট করবা যে ভাইয়া বুঝছো কিনা। ওকে, যে যেখান থেকে দেখতেছো তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে মোস্টলি, মানে আগামীকালকে ফিজিক্স অন দিয়েই পরীক্ষা শুরু। ঠিক আছে, তারপর হচ্ছে কয়েকজন আমাকে একটু কমেন্ট করতে হবে যে বুঝছো কিনা, দ্রুত কমেন্ট করবো, আমরা দ্রুত নেক্সট কোশ্চেনে চলে যাবো নি। ঠিক আছে, একটু দ্রুত প্রমাণ, যেহেতু প্রতিবেদনগুলো একটু বড় বড় সময় লাগবে। হ্যাঁ, আমরা এই জন্য ক্লাসটার আয়োজনটা অনেকক্ষণ ধরেই করছি, প্রায় 3 ঘন্টার একটা আয়োজন করছি। ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসটা প্রায় 3 ঘন্টা থাকবে। তোমরা সবাই কাইন্ডলি একটু কমেন্ট করো, তাড়াতাড়ি একটু কমেন্ট করো। হ্যাঁ, যে বুঝছো কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করো। বুঝছি ভাইয়া। আজিজুল ইসলাম হচ্ছে বুঝছি ভাইয়া। তারপর হচ্ছে শাহেদ, শাহেদ মেবি অন্য পলিটেকনিকে পড়ে, কোন পলিটেকনিকে জানো, শাহেদ মাগুরা না বগুড়া। ওকে, এরকম হতে পারে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি যারা যারা আসো, মানে কমেন্ট করতে মনে হয় কষ্ট হচ্ছে, তাই না, যে ঠান্ডার দিন, যে তোমার হচ্ছে ফোনটা মানে চাপতে মনে সমস্যা হচ্ছে, এই জন্য হয়তো সম্ভবত কমেন্ট গুলা করছো না। সজল শেখ হচ্ছে বুঝছি ভাইয়া। তারপর হচ্ছে আসলে এটা বোঝার মতো কি, যে সহজে একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা কি মানে সবাই করায়, প্রথমেই সবাই করছে আর কি, এই জন্য আসলে অনেকে কমেন্ট করতেছে না। শাহিদ হচ্ছে কুড়িগ্রামে। ওকে, একটু শাহিদ হচ্ছে কমেন্ট, সবাই একটু কমেন্ট করে দিও। আর ইয়ার তারপর হচ্ছে নাজবুল নাহার নিশি। ওকে, ঠিক আছে, বুঝছি ভাইয়া। সৈকত হচ্ছে বুঝছি ভাইয়া। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আমাদের যে আজকে যে আমরা হচ্ছে 10টা রচনামূলক করাবো, তার মধ্যে একটা কিন্তু ডান। ওকে, আমরা এবার পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, সবাই বুঝছো, একটু সহজ একটা কোশ্চেন ছিল। আর সবার কাছে রিকোয়েস্ট, তোমরা ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, এবং হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আমরা এবার একটু পরবর্তী কোশ্চেনে আসবো। ওকে, নেক্সট কোশ্চেনে। তারপর হচ্ছে যে ভাই আপনি নেক্সট কোশ্চেন শুরু করান। আসলে মানে আসলে আমি কিন্তু এখানে ক্লাসটা সবার জন্য নিচ্ছি, তাই না, উন্মুক্ত একটা ব্যাপার যে সবার জন্য, সেই জন্য সবারই রেসপন্সটা অনেক বেশি দরকার। আমার সাথে তোমরা 3 ঘন্টা থাকো, 9:30 পর্যন্ত আমি তোমাদেরকে 100 পাস করার একটা মানে কোশ্চিন করাই দেবো আজকে ইনশাল্লাহ। এইগুলাই বারবার প্র্যাকটিস করো, রাতের মধ্যে পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে, এই জন্য আমি সবার কাছে একটু ফিডব্যাক নিই, যদি ভাইয়া বুঝছি। ওকে, আমরা দেখো অনেকজন কমেন্ট করে ফেলছে যে আমরা বুঝছি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আমি নেক্সট কোশ্চেনে যাইতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আসলে না বুঝলে কমেন্ট করবো। আসলে নেওয়ার লাইভ ক্লাসটা নেওয়ার অর্থ কি বল, আমি যদি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিতাম আগের ক্লাসগুলো আমার, তাই তো হইতো, তাই না। লাইভ ক্লাস অর্থ হচ্ছে যে তুমি বুঝবা না, আমাকে কোশ্চিন করবা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লাইভ ক্লাস নেওয়ার অর্থ, যে তুমি আমাকে বুঝলা না, একটু আমাকে কমেন্ট করলা, আমি তোমাকে আবার ওই বিষয়টা বুঝাইলাম। এইটা হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আমি বোঝানোর জন্যই আজকে ক্লাসটা দিয়েছি, নাহলে সাজেশন দিয়ে দিলে তো হয়ে যেত। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিন একটা করবো, খুবই সস্তা একটা কোশ্চিন ভাই, খুবই সস্তা। হ্যাঁ, এটা রচনামূলক আসে বা সংক্ষিপ্ত আসে, 50-50 চান্স। এই জন্য আমরা একসাথে মানে এই বিষয়টা রচনা এবং সংক্ষিপ্ত একসাথে বিষয়টা ধরে নেব। নাম্বার 2, ঠিক আছে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, ঠিক আছে, প্রমাণ করো যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এফ টি স্কয়ার। ঠিক আছে, এটা প্রমাণে কিন্তু কখনো এস ইজিক্যাল টু ইউটি হাফ হচ্ছে এটি স্কয়ার থাকতে পারে, এফটিও থাকতে পারে। এফ মানে হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এফ মানে হচ্ছে ত্বরণ এবং এ মানে ত্বরণ। তাহলে প্রমাণ করো যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এফ টি স্কয়ার। তো এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, একটু লক্ষ্য করে দেখো, আমরা ব্যাপারটা একটু যদি প্রমাণ করে দেখাই। মনে করলাম এটা একটা বস্তু। ঠিক আছে, এটা একটা বস্তু, এখানে একটা বস্তু আছে। এই বস্তু যখন আমার এখানে ছিল, এখান থেকে যাত্রা শুরু করবে, তখন কিন্তু এটা একটা আদিবেগ নিয়েছিল। অবশ্যই তার একটা বেগ আছে, সেই বেগটা মূলত কি আদিবেগ। আমি যখন কোনো বস্তু কোনো জায়গা থেকে স্থির অবস্থা থেকে আমি যাত্রা শুরু করব, তখন কিন্তু আমার মূলত বেগটা কিন্তু আদিবেগ থাকবে। সেই আদিবেগকে কিন্তু আমরা ইউ বলি, আমরা 9-10 পড়ে আসি, বুঝো। ঠিক আছে, তাহলে আমরা যে স্থির অবস্থা থেকে যাত্রাটা শুরু করব, তাহলে আমার আদিবেগটা ছিল ইউ। তাহলে এই বেগটা একসময় আমি এখানে আসলাম, তাহলে এটা হচ্ছে আমার শেষ বেগ, এটা হচ্ছে আমার কি
এটা হচ্ছে আমার শুরুর বেগ ছিল, আর এটা হচ্ছে আমার কি শেষের বেগ ছিল, আর শেষ বেগকে আমরা কি বলি মূলত ভি বলি। ঠিক আছে, তাহলে এই যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যায়, এক সময় আমি শেষ বেগে ভিতে প্রাপ্ত হয়েছি বা ভি বেগে আসি, তো এখান পর্যন্ত এখান থেকে আসতে অবশ্যই একটা সময় কাজ করছে কিনা, অবশ্যই একটা সময় কাজ করছে, অবশ্যই একটা কি কাজ করছে, সময়। তারপর এখান থেকে যে এখান পর্যন্ত আসে অবশ্যই একটা অতিক্রান্ত দূরত্ব আছে কিনা বলো, অবশ্যই একটা অতিক্রান্ত দূরত্ব আছে। ওকে, তাহলে এখান থেকে যে এই পর্যন্ত আসে অবশ্যই একটা ত্বরণও কাজ করছে। তাহলে এই চিত্রের মধ্যে আমি যা যা কথা বললাম এগুলা কিন্তু আমরা মূলত লিখবো। ঠিক আছে, লেখার পরে তারপর আমরা প্রমাণটা করবো। ওকে, তাহলে মনে করি একটি বস্তুর বেগ হচ্ছে ইউ এবং টি সময় পর এফ হচ্ছে সুষম ত্বরণে প্রাপ্ত, মানে সুষম ত্বরণে নিয়ে তার বেগ হচ্ছে ভি হলো। ঠিক আছে, তাহলে মনে করি আমরা ওই কথাগুলো লিখবো এখন, যে চিত্রতে যে কথাগুলো বললাম। মনে করি একটি বস্তুর বেগ হচ্ছে ইউ, একটি বস্তুর হচ্ছে বেগ হচ্ছে ইউ। ঠিক আছে, মানে এই বস্তুটার বেগ হচ্ছে ইউ, প্রথম বস্তুটা, এবং টি সময় পর, মানে সময়টা দিয়ে গেছে টি সময়, এবং টি হচ্ছে সময় হচ্ছে পর। ওকে, টি সময় পর এফ হচ্ছে সুষম ত্বরণ নিয়ে, মানে এখান থেকে যেখানে গেছে অবশ্যই ত্বরণ একটা কাজ করতেছে, তার বেগটা কম বেশি হচ্ছে কিনা। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে হচ্ছে কি বলে? সময় বলে, ত্বরণ বলে। তাহলে এভাবে বেগটা যে বৃদ্ধি করতেছে, মানে যাচ্ছে, অবশ্যই ত্বরণ কাজ করছে। তাহলে হচ্ছে কি, একটি বস্তুর বেগ হচ্ছে ইউ ছিল এবং টি সময় পর এফ হচ্ছে সুষম ত্বরণ নিয়ে, এফ হচ্ছে সুষম ত্বরণ নিয়ে, সুষম ত্বরণ হচ্ছে নিয়ে, এফ হচ্ছে সুষম ত্বরণ নিয়ে তার বেগ হলো ভি, তার হচ্ছে বেগ হচ্ছে ভি। ঠিক আছে, মানে আমি কি বললাম বলো তো, আমি তখন কিন্তু এটা বললাম যে একটা আদি বস্তু আর একটা বস্তু স্থির, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ভি শেষ বেগে প্রাপ্ত হয়েছে, অবশ্যই সময় একটা কাজ করছে, ত্বরণ একটা কাজ করছে, এদের মধ্যে একটা দূরত্ব হয়েছে, এই তো ব্যাপার। ঠিক আছে, মানে তুমি যে আমার মতো করে লিখতে হবে এমন কিন্তু না, তুমি তোমার মতো করে সাজে লিখতে পারো। ঠিক আছে, অ্যাজ এ উইস, তুমি তোমার মতো করে তুমি সাজে লিখতে পারো, তোমার ইচ্ছা খুশি, কিন্তু তোমাকে অবশ্যই চিত্রটা দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রটা দিতে হবে। ঠিক আছে, এর থেকে ভালো বেটার চিত্র দিতে পারো, এটা তোমার বিষয়। ঠিক আছে, ফিজিক্সের প্রতিপাদনগুলো অনেকভাবে করা যায়, ফিজিক্সের ম্যাথ অনেকভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমি এই কথাটুকু লিখলাম। এখন আমাদের যে একটা সূত্র আছে, যে আমাদের হচ্ছে গড় বেগের কিন্তু দুইটা সূত্র আছে, গড় বেগের। হ্যাঁ, এখন বস্তুটির গড় বেগ হলো, মানে গড় বেগের সূত্র থেকে কিন্তু আমরা দুইটা সূত্র নিয়ে আসবো। আচ্ছা, গড় বেগ, তাহলে আমরা এভাবে লিখবো যে এখন বস্তুটির গড় বেগ হলে সাধারণের সাথে দুটি সমীকরণ পাই। এখন হচ্ছে বস্তুটির গড় বেগ হচ্ছে হলে দুইটি হচ্ছে সমীকরণ পাই, সমীকরণ হচ্ছে এখানে দুইটা সমীকরণ পাবো আমরা। গড় বেগের কিন্তু মূলত দুইটা সূত্র। ঠিক আছে, একটা জানি হচ্ছে আমরা গড় বেগ ইজিক্যাল টু, মানে গড় বেগ আমরা কিন্তু এটা 19 এ পড়ছি। হ্যাঁ, গড় বেগ ইজিক্যাল টু যে ভাইয়া ভি বার, গড় বেগকে কি দ্বারা আমরা প্রকাশ করা হয়? ভি বার, এস বাই হচ্ছে টি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে একটু ক্যালকুলেশন করে এস ইজিক্যাল টু ভি বার টি লিখতে পারি। এটা একটা গড় বেগের সূত্র। তাহলে গড় বেগের কিন্তু আবার একটা গড় বেগের সূত্র আছে, এতই হচ্ছে আবার গড় বেগের দুইটা সূত্র। ঠিক আছে, একটা হচ্ছে গড় বেগের আরেকটা সূত্র হচ্ছে ভি বার ইজিক্যাল টু আদি বেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুইটা সূত্র। তাহলে এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরলাম আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে মূলত আমরা গড় বেগের সূত্র থেকে কিন্তু প্রমাণ করব। তাহলে গড় বেগের দুইটা সূত্র, একটা ভি বার ইজিক্যাল টু এস বাই টি, তাহলে ভি বার ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ভি বার টি লিখতে পারি। তারপর আবার গড় বেগের সূত্র যে আদি বেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন আমরা কি করবো জানো, এই 1 নং সমীকরণে ভি বারের মানটা বসাই দিব, মানে 1 নং এ 2 নং এর মানটা বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখানে লিখবো যে ভাইয়া 1 নং এ ভি বার এর মান বসাই, মান হচ্ছে বসাই পাই। ওকে, 1 নং এ ভি বারের হচ্ছে মান বসাই পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা কি করব? ভি বারের মানটা বসাই দিব। তাহলে এস ইজিক্যাল টু, যেহেতু আমার এস ইজিক্যাল টু দূরত্ব দরকার, ঠিক আছে, তাহলে ভি বারের মান হচ্ছে ইউ প্লাস ভি, ইউ প্লাস আদি বেগ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু কত আছে? ইনটু আছে হচ্ছে টি। ওকে, এটা আছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, জানি আমরা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি জানি, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো এস ইজিক্যাল টু ইউ আছে প্লাস ভি ইজিক্যাল টু লেখা যাবে
ইউ প্লাস হচ্ছে এফটি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত থাকতেছে টি থাকতেছে। তাহলে এখানে আমরা কি করলাম বলতো, ভি ইজিক্যাল টু লিখলাম কি ইউ প্লাস হচ্ছে এফটি, এটা লিখছি, এটা লেখা। ওকে, তারপরে একটু দেখো এটা যদি একটু যোগ করো, ইউ এর সাথে যদি ইউ যোগ করি তাহলে কি হবে, 2u প্লাস হচ্ছে এফটি ডিভাইডেড বাই কত থাকতেছে 2 থাকতেছে, এবং এখানে কি আছে টি, এই টিটা কিন্তু সবার সাথে গুণ আছে, উপরের সাথে গুণ আছে, তাহলে 2u হচ্ছে টি প্লাস হচ্ছে এফ টি হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড বাই কত 2। এই 2টা কিন্তু সবার সাথে ভাগ আছে, তাহলে আমরা 2 এর সাথে 2 ভাগ দিলে কত হবে ইউটি প্লাস এর সাথে আমার কি হবে হাফ এফ টি হচ্ছে স্কয়ার, এটাই কিন্তু প্রুফ। ঠিক আছে, ওরা কিন্তু মূলত এটাই প্রুফ চাইছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ টি স্কয়ার। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, মোস্ট একটা ইম্পর্টেন্ট। দেখো এই ছোট্ট একটা রচনামূলক কোশ্চেন যদি পরীক্ষার হলে ফাইনালে আগামীকালকে পরীক্ষার হলে তোমাদের রচনামূলকে থাকে 8 মার্কের জন্য, তাহলে এটা কেমন লাগবে বল? মোস্ট ভালো একটা কোশ্চেন না? একদম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হয় তুমি এই কোশ্চেনটা সংক্ষিপ্ততে পাবা 3 মার্কের জন্য 100 শিও, তাহলে তুমি রচনামূলকে পাবা। তবে রচনামূলকে বেশি 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 দেয়, ঠিক আছে? রচনামূলক দিলে একদমই সস্তা, গতবারই দিছিল এই 24 সালে, ঠিক আছে 24 সালে দিছিল। তো দেখো একদমই সস্তা একটা কোশ্চেন ছিল, যে ভাইয়া প্রমাণ করো যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এফ টি স্কয়ার। তাহলে আমরা কি করছিলাম, যে একটা আমরা বস্তু ধরছিলাম যে ইউ একটা আদিবেগ থেকে আমরা ভি একটা যাত্রা শুরু করে ভি হচ্ছে শেষ বেগে প্রাপ্ত হয়েছি, এবং এখান থেকে এই আদিবেগ থেকে শেষ বেগে যাইতে অবশ্যই একটা সময় লাগছে, এখানে একটা ত্বরণ কাজ করছে, এখানে একটা দ্রুত কাজ করছে, তাহলে এদের মধ্যে একটা আমরা সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য একটা চেষ্টা করতেছিলাম, যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ হচ্ছে এফ টি স্কয়ার। এখন একটু লক্ষ্য করে দেখো যে একটি, তারপর ওই কথাটা আমরা লিখছি, তারপর বস্তুটি গড় বেগে দুইটা সূত্র জানি আমরা, গড় বেগের সূত্র থেকে এটা ভি বার ইজিক্যাল টু এস বাই হচ্ছে টি, এখানে এস থেকে আমরা এস মানে ভি বার টি পাই, তারপর আবার গড় বেগে আরেকটা সূত্র যেটা আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই হচ্ছে 2, আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই 2। এখন এই ভি বারের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাইছি, 1 নম্বর সমীকরণে বসাইছি, দেখো যে এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এখন ভি ইজিক্যাল টু আবার কি লেখা যায়, ইউ প্লাস হচ্ছে এফ টি লেখা যায়, তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি আমি আবার লিখছি, লেখার পর এখানে একটু ক্যালকুলেশন করে এস ইজিক্যাল টু ইউ টি প্লাস হচ্ছে হাফ এফ টি স্কয়ার পাইছি। সহজ ব্যাপারটা, তোমরা ক্যালকুলেশনটা যদি না বুঝো তারপর প্রমাণটা লিখে দিবা, হয়ে যাবে, বুঝছো? ওকে ওকে, তাহলে আমরা এটুকু যদি বুঝো তাহলে তারপর আমরা মুরাদ ইসলাম হচ্ছে ইজি ভাই, তারপর হচ্ছে তোমরা যারা যারা আসো, ঠিক আছে একটু কমেন্ট করে দিও তো, এবং হচ্ছে তোমরা ফ্রেন্ড যারা আছো তাদেরকে একটু মেনশন করো, একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যে তোমরা হচ্ছে বুঝছো কিনা, ঠিক আছে? যদি বুঝো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো না। যারা যারা আসো একটু দ্রুত কমেন্ট করুন, তাহলে এটা যদি বুঝো আমাদের 2টা কোশ্চেন হলো, হ্যাঁ আমরা প্রায় অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, প্রায় 30 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা লাগবে, আমরা 3 ঘন্টার একটা মেগা ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, তোমরা হচ্ছে একটু পরবর্তী কোশ্চেন, এটা তো কি পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি চিন্তা করতে পারবো না, মানে কি পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা তো আসবেই, মানে এটা তো 2টা করাইলাম, এর পরেরটা যেটা আছে ভাই 1000% আমি শিওর এটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে? তোমরা যারা যারা লাইভের মধ্যে আছে সবাই কোথায় যাইও না, দেখিও অন্তত ওই 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 কোশ্চেনটা দেখে যাইও। তারপর এমনি বাপ্পি ইসলাম বাপ্পি বলতেছে জি ভাইয়া, তারপর হচ্ছে যে বাকি যারা আছে একটু কমেন্ট করো দ্রুত যে তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝছো কিনা। আমরা নেক্সট কোশ্চেনে যাবো ইনশাআল্লাহ, বলো দেখি নেক্সট কোশ্চেনে যাবো। তাহলে আমাদের 2টা কোশ্চেন শেষ, বুঝছো? এবার 3 নাম্বার কোশ্চেনে যাই। জয়রায় বুঝছি ভাইয়া, আজিজুল ইসলাম বুঝছি ভাইয়া, তারপর হচ্ছে না বুঝার কিছু নাই, খুবই সস্তা একটা প্রমাণ। আর আমার প্রতিপাদনগুলো যেগুলো করাবো দেখবে খুবই সহজভাবে করাবো এবং ছোটভাবে করাবো, আশা করি প্রত্যেকেরই কিন্তু ব্যাপারগুলো ভালো লাগবে, ঠিক আছে? আর তুমি দেখছো বই অনেক বড় বড় করে, অনেক ভাইয়া অনেক স্যার তোমাকে অনেক বড় বড় করে করাইছে, কিন্তু দেখবা যে আমি এমন ছোট ছোট করে করাবো, সহজভাবে করাবো, তখন খুব বেশি ভালো লাগবে, কারণ তোমার মুখস্থ করতে আর প্র্যাকটিস করতে খুবই সহজ মনে হবে, ঠিক আছে? দান হচ্ছে 2টা, তারপর হচ্ছে স্বামী বুঝছি ভাইয়া, মুরাদ ইসলাম হচ্ছে নেক্সট কোশ্চিন। হ্যাঁ আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চিনটাই পড়বো, ঠিক আছে? প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তকার, 100 কোশ্চিন আসবে পরীক্ষাতে, নিয়ে কোনো সন্দেহ নাই। নাম্বার 3, প্রাসের হচ্ছে গতিপথ অধিবৃত্তকার, অধি হচ্ছে বৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? মানে ওরা প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তকার, এটা প্রমাণ করতে বলতেছে। দেখো এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, বইটা বের করে একটু দেখো কি পরিমাণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে সুপার শর্টই পড়াচ্ছি, সুপার শর্টের আবার শর্ট 100 শর্ট,
একেবারে 1000% ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে পরীক্ষাতে, কতগুলো স্টেপ দিবা? মানে আমি তোমাকে বলি এই কোশ্চেনটা একদম মুখস্থ করে যাইও, যে ফার্স্ট প্রশ্ন পাওয়ার আগে তুমি এটা লিখবা, কত নম্বরে আসবে শুধু বসাই দিও, ঠিক আছে? একদম আমার কথাটা মিলাই নিও। প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তকার, 100 পরীক্ষাতে আসবে, ঠিক আছে? খুবই সহজ, এত সহজ ভাবে তোমাকে বলবো, তুমি অল্পতেই কিন্তু বুঝে যাবা, ঠিক আছে? এখন মূলত প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তকার। তাহলে প্রাসের গতিপথ যে অধিবৃত্তকার, এটা আমি কিভাবে বুঝবো যে ভাই প্রাস কি জিনিস? এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? প্রাস হচ্ছে কি জিনিস সেটা কিন্তু আমি জানি না। দেখো, প্রাসটা হচ্ছে এই জিনিস, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো তাকে কিন্তু প্রাস বলা হয়। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে উপরের দিকে যদি আমি নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু প্রাস হয়। মনে করো যে আমি এখানে দাঁড়াইছি, আমি একটা ভূমির সাথে দাঁড়াইছি, মাটির সাথে দাঁড়াইছি, তাহলে আমি কিন্তু আনুভূমিকের সাথে দাঁড়াই। তাহলে আমি যদি এইভাবে একটা বস্তুকে, এই যে এখান থেকে এটা একটা বস্তু, মার্কারটা, এই মার্কারটা উপরের দিকে আমি নিক্ষেপ করতেছি এইদিকে, মানে এখানে আমি আনুভূমিকের সাথে দাঁড়াইছি, এই আনুভূমিক থেকে উপরের দিকে নিক্ষেপ করতে একসময় কিন্তু এভাবে নামে আসবে। দেখো, আমি যদি নিক্ষেপ করি উপরের দিকে, একসময় কিন্তু এখানে নামে আসবে। এটা কিন্তু মূলত বলতেছে প্রাস। প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তকার, এটা কিন্তু আমাকে মূলত প্রমাণ করে বাসায় বেড়াতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা ব্যাপার, প্রাস হচ্ছে কি জিনিস বললাম ভাইয়া, যে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে বলা হয় কি? প্রাস বলা হয়। ওকে, একটু লক্ষ্য করে দেখো যে আমাকে কোন সমীকরণ প্রতিষ্ঠাতা করতে হবে, কোন সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা চিত্রটা একটু সম্পর্কে দেখি, চিত্রটা আমরা একটু নিচে দিই, তাহলে বুঝে যাবে। হ্যাঁ, ওখানে বাতির জন্য বোঝা যাচ্ছে না। ওকে, এটা দিলাম, তাহলে একটা দিলাম হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা দিলাম হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। ওকে, তাহলে এইখানে মূল বিন্দু ধরলাম, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটা আমরা আনুভূমিকের সাথে অবশ্যই একটা বেগ, আমি যখন দেখো আনুভূমিকের সাথে এই বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করবো, অবশ্যই একটা বেগ কাজ করবে। অবশ্যই আমার এই বেগ আছে, এই বেগটা হচ্ছে আমরা ধরবো ইউ আদিবেগ। কি ধরবো? ইউ হচ্ছে আদিবেগ, এটা ধরলাম। ইউ আদিবেগ নিয়ে একটা বস্তুকে আমি নিক্ষেপ করবো উপরের দিকে। এখন দেখো, আনুভূমিকের সাথে আমি একটা বস্তুকে উপরের দিকে যখন আমি নিক্ষেপ করবো, এটা কি একসময় উপরে থাকবে, নিচে নামে আসবে? অবশ্যই নিচে নামে আসবে। তাহলে এটা নিচে নামে আসলো, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ইউ আদিবেগ নিয়ে একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। এখানে দেখো, যখন আমি এই বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করলাম, অবশ্যই দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে। এই কোণটা হচ্ছে আমার কি? থিটা কোণ, ঠিক আছে? তাহলে যখন আমার যার সাথে কোণ উৎপন্ন হবে, কোন বেগ নিয়ে করতেছি? ইউ বেগ নিয়ে করতেছি, যার সাথে কোণ উৎপন্ন হবে সেটা হবে কস, এবং কোণটা হচ্ছে কোন কোণ? থিটা কোণ। তাহলে এটা হবে ইউ কস থিটা, আর এটা হবে আমার ইউ হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? আমরা খুবই সহজভাবে মনে রাখবো, যার সাথে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার কস থিটা, যার সাথে উৎপন্ন হবে না সেটা হচ্ছে আমার কি? সাইন থিটা। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা, আমরা শর্টকাটে বললাম ব্যাপারটা। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রাসের গতিবৃত্তর সূত্রটা। এখন মূলত আমাকে হচ্ছে চিত্রটা, এখন আমাকে মূলত কি প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি না। দেখো, এখানে কয়েকটা সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কাজ করছে। দেখো, আমরা যদি কোনোভাবে এরকম প্রমাণ করতে পারি ভাইয়া, y ইজ ইকাল টু, আমরা কোনোভাবে যদি এটা প্রমাণ করতে পারি যে y ইজ ইকাল টু bx মাইনাস cx স্কয়ার, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তকার। মূলত প্রাসের গতিপথ অধিবৃত্তকারের সমীকরণই কিন্তু এটা। আমরা কোনোভাবে এই ম্যাথটাতে, এই প্রতিপাদনটাতে, এই চিত্রটা থেকে যদি এই সমীকরণটা প্রতিষ্ঠাত করতে পারি, y ইজ ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার, তাহলে আমরা বলতে পারবো এর গতিপথটা হচ্ছে অধিবৃত্তকার। বুঝছো আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য y ইজ ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার, এটাকে নিয়ে আসা, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসবে 100% শিওর। ওকে, তাহলে এটা করতে গেলে, এটা প্রমাণ করতে গেলে আমার কি কি বিষয়গুলো লাগবে আমি তোমাকে বলি। এখানে কিন্তু সূত্র লাগবে কয়েকটা, দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে আমরা দূরত্বের সূত্র জানি, a ইজ ইকুয়াল টু একটা ভিটি, এটা একটা জানি। আর জানি হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এফটি স্কয়ার, কিছুক্ষণ আগে একটা প্রমাণ করলাম, ঠিক আছে? এখন দেখো, আমরা যখন এই যে এক্স এক্সিস বরাবর যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করছি, এখানে যে বেগটা আছে, এই বেগটা কিন্তু সমবেগ, এর কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি। যখন আমি এটা উপরের দিকে যখন আমরা হিসাব করবো, y এক্সিস বরাবর হিসাব করবো, তখনকার আমার বেগটা কিন্তু সমবেগ হবে না। কারণ আমার উপরের দিকে যখন আমি নিক্ষেপ করবো কোনো বস্তুকে, তখন কিন্তু আমার অভিকর্ষ একটা ত্বরণ কাজ করবে। অভিকর্ষ আমি যদি উপরের দিকে নিক্ষেপ করতেছি আর অভিকর্ষ ত্বরণ করা কাজ করতেছে নিচের দিকে, তাহলে অবশ্যই মাইনাস জি হবে। তাহলে আমি যখন এই আনুভূমিকের সাথে এক্স এক্সিস বরাবর হিসাবটা করব, তখন আমার বেগটা থাকবে কি বেগ? সমবেগ। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আমার সমবেগের সূত্র। আর যখন আমার বেগের পরিবর্তন হয় বা ত্বরণ কাজ করে, তখন কিন্তু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ হচ্ছে এফটি স্কয়ার। তাহলে আমরা এক্স এক্সিস বরাবর একবার হিসাব করব, একবার ওয়াই এক্সিস বরাবর হিসাব করব। তাহলে এক্স এক্সিস বরাবর হিসাব করে আমরা একটা সমীকরণ পাবো, ওয়াই এক্সিস বরাবর একটা হিসাব করে আমরা সমীকরণ, দুইটা সমীকরণ থেকে আমরা bx মাইনাস cx স্কয়ার যদি আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো প্রাসের গতিপথটা হচ্ছে অধিবৃত্তকার।
কথাটা বুঝছো, ঠিক আছে? তাহলে আমরা দেখো আমরা হিসাবটাকে এইভাবেই করবো। তাহলে আমরা প্রথমে লিখবো এক্স এক্সিস বরাবর। তাহলে আগে প্রাস কাকে বলে সেটা একটা লিখে, কোনো বস্তুকে আমরা এই কথাটা একটু লিখে দিই। হ্যাঁ, তোমরা লিখবা কোনো বস্তুকে আনুভূমিকের সাথে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে উপরের দিকে নিক্ষেপ করা হলে, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে হচ্ছে প্রাস বলে, বলে। ওকে, তাহলে প্রাস কাকে বলে আমরা লিখলাম, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে হচ্ছে প্রাস বলে। তাহলে এখন আমরা হিসাব করব এক্স এক্সিস বরাবর, এক্স হচ্ছে এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর। ওকে, তাহলে এক্স এক্সিস বরাবর কিন্তু আমার কাজটা করছে কি বলতো, মানে এক্স এক্সিস বরাবর আমরা হিসাব করব। তাহলে এটা দূরত্বটা কি এক্স, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কি, মানে এস মানে কি, এখানে এস ইজ ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগ কাজ করছে তাহলে এখানে আমার এখানে দূরত্বটা আমার এস আছে, এস মানে হচ্ছে দূরত্ব, আর এখানে দূরত্বটা কি এক্স দূরত্ব। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। ভি বলতে কি বোঝাচ্ছে, এই যে বেগটা আমার কি ই হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে কি টি। এখান থেকে যদি আমি একটু অল্টারনেট করি, তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই হচ্ছে ইউ cos থিটা, এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে? মানে আমরা যদি একটু অল্টারনেট করি, উল্টা করি, তাহলে এটাই হবে, ইউ হচ্ছে cos হচ্ছে থিটা। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তাহলে এটা এক্স এক্সিস বরাবর হিসাবটা এটা পাইলাম। এখন আমরা কি করব ওয়াই এক্সিস বরাবর হিসাবটা করব। ওয়াই হচ্ছে এক্সিস বরাবর, ঠিক আছে? এক্স এক্সিস বরাবর কিন্তু মানে বেগটা ছিল আমার সমবেগ, আর ওয়াই এক্সিস বরাবর কিন্তু সমবেগ না। এজন্য আমাকে হিসাবটা করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ টি স্কয়ার, মানে এখানকার এস আর এখানকার দূরত্বটা কত, আমরা ওয়াই এক্সিস বরাবর হিসাব করতে চাই, তাহলে ওয়াই হবে ওয়াই, তারপর ইউ বলতে হচ্ছে বেগের কথা বলতে চাই, এখানে বেগটা কি আছে, ওয়াই এক্সিস বরাবর ইউ হচ্ছে sin থিটা, এবং কি আছে টি আছে, যে টি দিলাম। দেখো আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি, অভিকর্ষণ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তাহলে এখানে আমার প্লাস হবে না মাইনাস হবে, 100% মাইনাস হবে, বুঝো? উপরের দিকে নিক্ষেপ করতেছে, অভিকর্ষণ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, বিপরীত দিকে, তাহলে এখানে কি হবে মাইনাস, তারপর হবে হাফ। এফ বলতে হচ্ছে ত্বরণ, আর জি বলতে কি বোঝায় ত্বরণ, তাহলে এখানে কি হবে জি, আর এখানে কি আছে টি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে আমার বেগটা ছিল সমবেগ, এই জন্য ব্যাপারটা এরকম হয়েছে, আর এখানকার আমার বেগটা সমবেগ ছিল না, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এস বলতে আমরা কি বোঝাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বলতে কি বোঝাচ্ছে, ইউ হচ্ছে sin থিটা, মানে এই বেগটা, তারপর হচ্ছে প্লাস হবে না মাইনাস, কারণ অভিকর্ষণ ত্বরণ বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ, হাফ। এফ বলতে এখানে কি আছে জি, ওটা হচ্ছে ত্বরণ, এটা অভিকর্ষণ ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, আর এখানে আমরা কি টি। ওকে, এখন আমরা কি করবো জানো, এই যে টি এর মানটা বসাই দিব এই সমীকরণটাতে, যে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ sin থিটা, টি এর মান দেখো, এটা টি এর মান, উপরে আছে আমার এক্স, নিচে হচ্ছে আমার ইউ হচ্ছে cos থিটা, মাইনাস হাফ জি এর মান বসাই দিব, এটা হচ্ছে আমার এক্স স্কয়ার ডিভাইডেড বাই ইউ স্কয়ার sin স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম বলো তো, আমরা বসাইলাম টি ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে ইউ হচ্ছে cos থিটা, এই মানটা আমরা বসাইছি, ঠিক আছে? টি এর জায়গায় বসাইছি। এখন একটু লক্ষ্য করে দেখো যে ভাইয়া এ ইউ আর এ ইউ বাদ যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এই sin থিটাটা উপরে আছে আর cos থিটাটা নিচে আছে, তাহলে আমরা tan থিটা x লিখতে পারি তো? এই এক্সটা যদি আমরা সামনে নিই, তাহলে sin থিটার উপরে cos থিটা, sin বাই cos মানে কি লেখা যাবে, tan থিটা লেখা যাবে, মাইনাস, একটু লক্ষ্য করো দেখো তো, আমরা এভাবে লিখতে পারি না যে ভাইয়া x, আমরা এরকম লিখতে পারি হাফ, তারপর হচ্ছে জি, তারপর 1 বাই ইউ স্কয়ার, তারপর এখানে কি আছে sin স্কয়ার হচ্ছে থিটা ইনটু হচ্ছে এক্স স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে এরকম হচ্ছে, তাহলে আমার সমীকরণ কিন্তু আমাকে যেভাবে হোক y is equal to bx minus cx স্কয়ার আনতে হবে। যদি কোনোভাবে ওই সমীকরণ আমি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বলতে পারবো প্রাসের গতিপথটা হচ্ছে কি অধিবৃত্তাকার, ঠিক আছে? তাহলে আমরা এখানে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু লিখলাম tan থিটা, এখানে আমার x আছে হাফ জি, আর এখানে আমার x স্কয়ার থেকে যে সাইডে 1 বাই এটা। এখন কি করতে হবে দেখো তো, ওরকম কোনো কিছু আসে এখানে, আসেনি,
ওয়াই পাইছে, ঠিক আছে, এক্স আছে, এখানে এক্স স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে আমাকে অবশ্যই টেন থিটা ইজ ইকাল টু বি ধরে নিতে হবে এবং হাফ জি ওয়ান বাই এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকাল টু আমাকে সি ধরে নিতে হবে। তাহলে আমি যদি এটা একটু ধরে নিই তাহলে কিন্তু আমার মিলে যাচ্ছে। সহজ না ব্যাপারটা? কারণ দেখো তো ওয়াই ইজ ইকাল টু ওখানে এক্স আছে কিন্তু ভাইয়া দেখো এক্স আছে, এখানে আমার এক্স স্কয়ার আছে, তাহলে আমার এই টেন থিটা ইজ ইকাল টু যদি আমি বি ধরি আর এইটা ইজ ইকাল টু যদি আমি সি ধরি তাহলে তো আমার মিলে যাচ্ছে। সহজ তো হিসাবটা, বুঝছো ব্যাপারটা? বুঝছো? দেখো একদমই সহজ হিসাবটা। তাহলে আমরা ওই কাজটাই এখন মাত্র করবো। এখানে বাকি কাজটা একটু দেখো যে এখন আমরা কি করবো, ধরে নিব যে আমরা হচ্ছে ধরি টেন থিটা ইজ ইকাল টু হচ্ছে কি বি এবং হাফ জি ওয়ান বাই ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকাল টু ধরি সি। ঠিক আছে, এখন এই যে ধরে নিলাম এই ধরা মানটা আমরা কয় নং সমীকরণে বসাই দেবো? 2 নং। তাহলে এটাকে আমরা ধরি 2 নং সমীকরণ। তাহলে এই যে এগুলা ধরছি ধরা মানটা কি করবো? 2 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, 2 নং হচ্ছে বসাই, 2 নং হচ্ছে বসাই, মান বসাই দিলে ক্লিয়ার। ঠিক আছে, এখানে এই পাশে কি আছে? ওয়াই আছে, টেন থিটা ইজ ইকাল টু কি ধরছি? বি। এর সাথে আমার কি আছে ভাইয়া? এক্স আছে মাইনাস, তারপর হাফ জি ওয়ান বাই ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরছি? সি ধরছি, আর এখানে কি আছে? এক্স স্কয়ার। এটাই কিন্তু আমার প্রুফ, পি আর ও প্রুফ। এটাই কিন্তু ভাই পাশের গতিপথ হচ্ছে অতিবৃত্তকার, এটাই কিন্তু ওরা মূলত আমাকে প্রমাণ করতে বলতেছে। দেখো এর থেকে কি সহজভাবে আর এই প্রমাণ করা যায়? তোমরা যারা যারা লাইভের মধ্যে আছো সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করো তো ব্যাপারটা বুঝছো কিনা। একদম ইজি, কিন্তু এমন সহজভাবে আমি পড়াইলাম, মানে আমার পাশের গতিপথটা কোন সমীকরণ মেনটেন করে চলে সেটা আমাকে মূলত আগে জানতে হবে। y is equal to bx minus c স্কয়ার, এটা কিন্তু মানে তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে গেলে আমাকে কি কি করতে হবে সেই বিষয়গুলো আমি করে ফেলছি। একবার x axis বরাবর হিসাব করছি, একবার y axis বরাবর হিসাব করছি, তারপর একটু ক্যালকুলেশন করে একটু বুদ্ধি খাটাই আমি একটু ধরে নিছি যে tan থিটা ইজ ইকুয়াল টু b আর ওটা মানে হচ্ছে c। এটা হিসাব করলে মানটা বসাই দিলে কিন্তু মিলে যাচ্ছে, একদমই সহজ। 8 মার্কের জন্য 1000% আসবে পরীক্ষাতে, আমি শিওর দিলাম। যদি না আসে তারপর আমার কাছে যেটা চাইবো আমি দিয়ে দিই, প্যারা নেই। ঠিক আছে, এইটা হচ্ছে প্রমাণ। তো যারা যারা লাইভের মধ্যে আছো সবাই একটু কমেন্ট করে দেবে ব্যাপারটা বুঝছো কিনা বলো। যারা যারা লাইভের মধ্যে আছো সবাই একটু কমেন্ট করো যে বুঝছো কিনা। তোমরা যদি বুঝো আমরা নেক্সট কোশ্চেন চলবে। এখন পর্যন্ত আমরা কয়টা কোশ্চেন করছি? এখন পর্যন্ত আমরা কোশ্চেন করছি হচ্ছে 3টা, তারপর পরবর্তী কোশ্চেন আসবো নি। ঠিক আছে, যারা যারা লাইভের মধ্যে আছো সবাই একটু কমেন্ট করো তো বুঝছো কিনা। যারা যারা লাইভের মধ্যে আছো ঠিক আছে, যারা যারা আসো সবাই একটু কমেন্ট করো, যে যেখান থেকে দেখতেছো একটু কমেন্ট করো। এখন আসলাম রাহুল হচ্ছে ইসলাম, ও বলতেছে এখন আসলাম, তাহলে তো খুবই টাফ। এখন আসলে আবার এটা বুঝতে গেলে আবার একটা সময় চলে যাবে। তারপর হচ্ছে শৈশব রায় বুঝছি ভাইয়া, আরাফাত হচ্ছে লিওন হচ্ছে জি ভাইয়া, তারপর হচ্ছে স্মৃতি, তারপর হচ্ছে সৈকত হচ্ছে সাকওয়াত, ও সরি এর নাম হচ্ছে সাকওয়াত, বুঝছি ভাইয়া চুপ। তারপর হচ্ছে জি জয়রায় হচ্ছে বুঝছি ভাইয়া। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাইতে পারি? তাহলে তোমরা একটু কমেন্ট করো। তোমরা প্রত্যেকটা মানে প্রমাণ শেষে প্রতিবেদন শেষে তোমরা একটু করে কমেন্ট করবা, হ্যাঁ। আর আমি তোমাদের